2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার যারা নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনকে, যারা গতিশীল করেছেন, যারা রাজপথ কাটিয়েছেন স্লোগানে, তেমনি একজন আজকে আমাদের সাথে রয়েছেন, ইকফাত রাইসা নুহা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে পড়াশোনা করছেন। আমরা আজকে পরিচিত হব তার সাথে, আপনাদেরকে পরিচয় ঘটিয়ে দিব। আন্দোলনের মাঠে থেকে তিনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আমাদের এই বাংলাদেশে আমাদের কি প্রত্যাশা এবং প্রাপ্তি, তার কাছে আমরা জানবার চেষ্টা করব। ইকফাত রাইসা নুহা, প্রথমে স্বাগত জানাচ্ছি। আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা টাঙ্গাইলের যে আন্দোলন প্রেক্ষাপট, সেখানে আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনাকে প্রথম সারিতে দেখেছি, নেতৃত্ব দিতে দেখেছি। আচ্ছা, প্রথমে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের বাংলাদেশ কেমন আছে? অনেকেই এক্ষেত্রে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। একদল মানুষ বলবে যে আগেই ভালো ছিলাম, কিন্তু আমি আমার লাইফ টাইমে কোনোদিন এই কথাটি আসলে বলতে রাজি না যে আগে ভালো ছিলাম। অবশ্যই আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো ভালো নেই, তবে অনেকটাই ভালো আছি। আমরা তো জানতাম যে আপনারা যখন আন্দোলন শুরু করেছিলেন, প্রথম পর্যায়ে একদম প্রথম যখন আন্দোলন শুরু হলো, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। আমরা এই নামে কিন্তু ডাকতাম এই আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এখন সেই ক্ষেত্রে বৈষম্য কতটা দূর হয়েছে, মানে এই আন্দোলনের পরে, এই সময়ে এসে? আসলে বৈষম্যটা তৈরি হয়েছে তো একদিন দুই দিনে না, মোটামুটি একটি 16 বছরের একটি কাঠামোর মাধ্যমে আসলে এই বৈষম্যটা সৃষ্টি হয়েছে। তো আমরা হয়তো পুরোপুরি সেটা কাটিয়ে উঠতে পারিনি, তবে অনেকটাই কাটিয়ে উঠেছি বলে আমার মনে হয়। আপনাদের আন্দোলনের প্রথম যে বৈষম্য যেটা চোখে পড়েছিল সেটা কি ছিল? আমরা তো যারা শিক্ষার্থী আছি এবং যাদের আসলে কোনো রকম কোনো কোটা নেই, যেমন আমার মুক্তিযোদ্ধা কোঠা বা কোনো ধরনের কোনো কোটা নেই। আমরা আসলে শিক্ষা জীবনের বিভিন্ন স্তরে গিয়ে খুবই সাফার করেছি এই বিষয়গুলো নিয়ে। দেখা গেছে যে আমি হয়তোবা যেই সিটটা ডিজার্ভ করি সেটা আরেকজন কোটার জন্য পাচ্ছে, সে হয়তো ডিজার্ভ করে না সেটা। তো আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কারণ। তরুণ সমাজ হচ্ছে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। তারাই যখন বৈষম্য শিকার হতো আর এরকম একটি শিক্ষা ক্ষেত্রে, তখন সেটি খুবই দুঃখজনক ছিল। আচ্ছা, এখন এই কোঠার বিষয়টা যদি আসি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করবে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, সরকারিভাবে অনেক কিছু হয়েছে এখানে, তো এখন কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোঠা আছে? আমরা মানে এই কোঠায় কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন? প্রায়শই কিছু নিউজ দেখতে পাচ্ছি যে আহতদের একটা সুবিধা দেওয়ার কথা, অথবা ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুবিধা দেওয়ার কথা, কিন্তু এখনো অফিসিয়ালি ওরকম কিছু আমার চোখে পড়েনি। আমার জানা মতে এখনো অফিসিয়ালি কোনো কোটা বা এরকম সুযোগ দেওয়া হয়নি। যদি হয় সেটার এগেইনস্টেই আমি বলবো যে এটার কোনো দরকার নেই। আমরা দেশের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাই আমরা নতুন করে কোনো বৈষম্য চাই না। আপনাদের দাবিটা প্রথমে কয় দফা ছিল? আসলে দাবি এক দফায়। শুরুটা তো আসলে কোটা সংস্কারের জন্য, কোটার একটি যৌক্তিক সংস্কারের জন্য দাবি ছিল। কারণ পরবর্তীতে সেটা আরেকটু হয়, সেটা আরেকটা প্রেক্ষাপটে। তবে শুরুটা কোটা সংস্কারের দাবিতেই হয়েছে। আন্দোলনটা টাঙ্গাইল থেকে কি, মানে কোথা থেকে শুরু হলো, আর আপনি কিভাবে যোগদান করলেন সেখানে? আমি আমার কলেজ জীবনে ঢাকায় ছিলাম, আমি বিজ্ঞান কলেজে পড়েছি। সেক্ষেত্রে আমি টাঙ্গাইলে আমার ইউনিভার্সিটি ভর্তির পর আসি, ক্লাস শুরুর আগে। আমি তখন একটা ফ্যামিলি ট্যুরের জন্য কক্সবাজারে ছিলাম। তখন আসলে ১ জুলাই থেকে মূলত কোটা সংস্কারের একটি দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে, এবং পরবর্তীতে ৩-৪ জুলাই আবারও বিক্ষোভ মিছিল হয়। তারপর ১১ই জুলাই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপ্রত্যাশিত বক্তব্য দেয়, যেখানে তিনি শিক্ষার্থীদেরকে বা মেধাবী শিক্ষার্থীদেরকে রাজাকার বলে উল্লেখিত করে। সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার রাস্তায় নামে। মূলত সেদিন থেকেই আন্দোলনটা বেগবান হয়, বরং সারা দেশে ছড়িয়ে যায় বলে আমার মনে হয়।
আর আমি তখন সেটা আসলে অনলাইনের মাধ্যমেই দেখতে পাই এবং আমার মনে হয়েছে যে সেখান থেকে আমাদের নিজের জায়গা থেকে নিজেদেরও প্রতিবাদ করা দরকার। এখন টাঙ্গাইলের প্রেক্ষাপটে যদি আসি, টাঙ্গাইলে ৪ তারিখ থেকেই সম্ভবত আন্দোলন শুরু হয়েছে, যেটা করেছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু তারা এককভাবে করেছিল সেটা। পরবর্তীতে পূর্ণরূপে সকলের অংশগ্রহণে আন্দোলন শুরু হয় ১৬ই জুলাই। ৯ দফা দাবি থেকে পরবর্তীতে এই এক দফাটা কিভাবে কেন আসলো, কিভাবে আসলো? এটা কি কেউ মানে কোনো দল বা কোনো গোষ্ঠী আপনাদেরকে ইন্সপায়ার করেছে? আওয়ামী লীগ হঠাৎ এরকম কোনো প্রস্তাবনা ছিল আপনাদের? ব্যাপারটা আসলে আমাদের নিজেদের বোধ থেকেই তো জিনিসগুলো আসা শুরু হয়, কারণ আমরা যেখানে একটি যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে আন্দোলন করছি, সেখানে আমাদেরকে গুলি করে মারা হচ্ছে শিক্ষার্থীদেরকে। এবং ফ্যাসিস্ট রেজিমের যে মন্ত্রী এমপিরা ছিল, তারা কন্টিনিউয়াস আমাদেরকে খুবই মানে গালিগালাজ করে কথা বলছিল এবং আমাদের বলছিল যে তারা নাকি ছাত্রলীগ যুবলীগ দিয়েই আমাদের ধ্বংস করে দিতে পারবে এরকম। এবং আবু সাইদ, যিনি ১৬ই জুলাই শহীদ হন, তাকে বলা হচ্ছিল তিনি নাকি মাদকাসক্ত ছিল। তো আসলে এই ব্যাপারগুলো পরে আমাদের অলরেডি তখন অনেক ভাই বোন শহীদ হয়ে গেছে। তো সেই তাগিদ থেকে আমরা আসলে চিন্তা করেছি যে, বা আমাদের নেতৃত্বে যারা ছিল, কেন্দ্রীয় নেতৃত্বে, তারা অবশ্যই সেই বোর্ড থেকেই আসলে এক দফার দাবি দিতে যাওয়া। এবং আমি বলবো না যে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দই ছিল, বরং সেই আন্দোলনটা আসলে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিয়ে হয়েছে। টাঙ্গাইলে আওয়ামী লীগ দস্যু অথবা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য এদের দ্বারা এই আন্দোলন সময়ে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছেন বা আপনার স্মৃতিতে এরকম আছে কিনা যে ওই দিন আমরা খুব বেশি কষ্ট করেছি বা আমরা বেশি সাফারার ছিলাম, সেদিনটা যদি আমরা একটু বলতেন যে আসলে কেমন ছিল সেই দিনটা? আমি যদি বলি আমি নিজে সবচেয়ে বেশি সাফার করেছি কোন দিন, সেটা হচ্ছে ৩১ জুলাই। আপনার হয়তো মনে আছে, আপনি নিজে ছিলেন হেলিপ্যাডে। সেই দিন আসলে মানে ১৬ই জুলাই পুলিশ আমাদের উপর হামলা করে এবং পরবর্তীতে ইন্টারনেট বন্ধ হয়, অনেকের নামে মামলা হয়। হ্যাঁ, যার কারণে প্রথম দিকে যারা অনেকটাই নেতৃত্বস্থানীয় ছিল, তো তারা ৩১ জুলাই অনেকেই ছিলেন না। তো আমি সেদিন আমার মনে হয় যে আমি আসলে মনে হয়েছে যে এই জায়গাটা আমার নেওয়া দরকার, কারণ আমি যদি না নিই তাহলে আসলে আজকে একটা গ্যাপ থেকে কর্মসূচিটা যাবে। গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, আর তখন যখন আমরা হেলিপ্যাডে যাই, আমি যাই পার্সোনালি আমার আব্বুর বাইকে করে, আমার আব্বুকে নিয়ে ঢুকতে পারিনি, আব্বুকে বাইরে দাঁড় করে রাখছিলাম। আর সেদিন পুলিশ বিজেপি ছিল অনেক বেশি এবং আমাদের আসলে কোনো কিছু করতে দেওয়া হচ্ছিল না। আমি যখন সেখানে পৌঁছাই, আমি আসলে দেখি ছন্নছাড়াভাবে দুই একজন এক এক দিকে দাঁড়িয়ে আছে এবং আমি যাওয়ার পরে আস্তে আস্তে দুইজন বের হয়ে আসতে বলতেছিল যে, আপু আপনি কি সুস্থ হয়েছেন? আমি মানে তার আগে আন্দোলনের সময় আমি অসুস্থ হয়েছিলাম। তো তখন আমি বুঝতে পারি যে না, মানুষজন আমাকে চিনছে। তো তখন আমি তাদের ভাষা দিয়ে বলি যে, তোমরা লুকায় আছো কেন, তোমরা সামনে আসো। তো তখন পুলিশ আমাকে যখন বাধা দিতে আসে, আমার তাদের সাথে অনেক তর্ক হয়, অনেক দ্বিমত হয় এবং তারা কোনোভাবেই আমাকে সেখানে দাঁড়াতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি অনেকটা জোর করে সেখানে কর্মসূচি চালাই এবং আমার সাথে আরও অনেক ভাইরা ছিল। তাদের আমি পার্সোনালি চিনতাম না সেই সময় পর্যন্ত। এবং আমার মনে আছে যে সেই সময় আমি একজন পুলিশ অফিসারকে গিয়ে বলেছিলাম যে, আপনি মাইক দিয়ে বলবেন যে আজকে আপনি কারো গায়ে হাত তুলবেন না। আর উনি শেষ পর্যায়ে যে সেটাই করেছিল। তো পরবর্তীতে আর যদি বলি ৪ আগস্ট আমাদের মিছিলে ২ বার আওয়ামী লীগ দোসররা গুলি করে এবং আপনি জানেন যে টাঙ্গাইলে ২ জন গুলিবিদ্ধ হয়। একটা হচ্ছে বিবেকানন্দ স্কুলের সামনে, আরেকটা হচ্ছে বড়মনির বাসার সামনে। তো এই ২টা দিন আমার কাছে সারা জীবন মনে থাকে। একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আইসিটি মন্ত্রী পলক সাহেব যখন ইন্টারনেট বন্ধ করে দিলেন, তারা তাদের কমিউনিকেশন কেমন ছিল, মানে কিভাবে কমিউনিকেট করতে খুবই কঠিন আসলে। প্রথমত বলি যে আন্দোলন চলাকালীন সময়ে সরাসরি কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ছিল না, কোনো উপায় ছিল না, কারণ তারা তো আমাদের কেউই ব্যক্তিগতভাবে পরিচিত না। তো যেটা হতো যে আমার ফেসবুকটা আমি খুব ইউজ করতাম আন্দোলনকে স্প্রেড করার জন্য। আমার ফ্রেন্ড লিস্টে বা আমার পরিচিত অনেক যাদের আমরা সেলিব্রিটি বলি তারা আছে। তো আমি করতাম কি, একটা পোস্ট দিয়ে তাদেরকে পাঠাতাম যে আমার পোস্টটা শেয়ার করে দেন, কারণ তারা শেয়ার করলে সেটা দেশব্যাপী ছড়াবে।
তো তারা হেল্প করেছে। তো যেই সময় আইসিটি প্রতিমন্ত্রী পলক ইন্টারনেট বন্ধ করে দিল এবং বললো যে ইন্টারনেট বন্ধ হয়নি, হয়ে গেছে, পড়া হয়নি, হয়ে গেছে, যাই হোক। তো সেই সময় আসলে যোগাযোগের জন্য কোনো রাস্তা ছিল না। তখন আমরা টেলিগ্রাম ইউজ করতাম, তাও যে সবসময় পারতাম তা না। টেলিগ্রাম, তাও ভিপিএন ইউজ করে টেলিগ্রামে কিছু যোগাযোগ করতাম। তারপর ফোনের মেসেজে তখন একটু একটু যারা নেতৃত্ব দিচ্ছে সবার সাথে অন্তত ফোনের মেসেজে আমরা টেক্সট করতে পারতাম যে আচ্ছা তাহলে কি হবে। বা সেই ইন্টারনেট বন্ধের সময় আমাদের কর্মসূচিগুলো ছিল এরকম যে জনসংযোগ করতে হবে, লাল কাপড় চোখে মুখে বাঁধতে হবে। তো আহ, যেহেতু আমাদের রাস্তায় খুব কম আসতে হয়েছে সেই 5 দিন, তো আমরা চেষ্টা করেছি ফোনের মেসেজে হোক, টেলিগ্রাম ইউজ করে সবার সাথে যোগাযোগ করার যে কীভাবে কর্মসূচি সফল করা যায়।